শিয়ালদা কোর্টে আজ বিচারপতি অনির্বাণ দাস আরজি করের খুন ধর্ষণ মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর সঞ্জয় রায় এজলাসে বলেন যে তিনি কিছুই করেননি এবং তাকে ফাঁসানো হচ্ছে। এর উত্তরে বিচারপতি বলেন যে সিবিআই এর তরফ থেকে যা তদন্ত সামনে রাখা হয়েছে তাতে মনে হচ্ছে আপনিই দোষ করেছেন, আপনার কথা সোমবার শোনা হবে। এখন বিষয়টা হচ্ছে এই যে বিচারপতি বলেছেন আপনার কথা সোমবার শুনবো, সোমবার বিচারপতির কাছে এই সঞ্জয় রায়ের কথা শোনার মতো খুব কোনো পরিসর থাকবে বা সঞ্জয় রায়ের কথা তিনি শুনবেন এমনটা খুব একটা জায়গা নেই, এমনটা মনে হয় না। কারণ এখানে সঞ্জয় রায়ের কথা শুনেও আলাদা রকম কিছু হওয়ার আর নেই। এইখানে গোটা ঘটনাটা আজ এখানেই শেষ। এরপর সোমবার বিচারপতি যেটা নিজেই বলেছেন যে এই ঘটনায় সর্বনিম্ন সাজা শোনানো হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ সাজা শোনানো হতে পারে ফাঁসি। এই দুটোর মধ্যে কোনটা সেটাই তিনি সোমবার ঘোষণা করবেন। কাজেই সঞ্জয় রায়ের কথা শুনেও এখানে আলাদা রকম কিছুই হওয়ার নেই। তার কারণটা হচ্ছে এই লোয়ার কোর্টের যে বিচারপতিরা রয়েছেন তাদের হাতে খুব একটা ক্ষমতা থাকে না। আপনারা জানেন এই যে নির্দেশটা দেওয়া হয়েছে এতে যেমন সঞ্জয় রায় খুশি নন, তেমনি আবার নির্যাতিতার বাবা মাও কিন্তু সন্তুষ্ট নন। এই বিচারপতি সোমবার যেমন সঞ্জয় রায়ের কথাও খুব একটা শুনবেন বলে মনে হয় না, তেমনি নির্যাতিতার বাবা মার যদি এরপরে আরো কোনো দাবি থাকে সেটাও শোনার কোনো জায়গা কিন্তু লোয়ার কোর্টের বিচারপতির হাতে নেই। আগেই যেটা বললাম সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, লোয়ার কোর্টের একজন বিচারপতির হাতে খুব বেশি ক্ষমতা থাকে না এবং তিনি কোনো একটা সাহসী পদক্ষেপ দেখাবেন, কোনো একটা হঠকারী সিদ্ধান্ত, একটা অন্যরকম কোনো সিদ্ধান্ত, কোনো দ্বিধাদ্বন্দ্বের কথা সামনে তুলে ধরবেন, এই রিস্কটা লোয়ার কোর্টের বিচারপতিরা নিতে চান না। আমরা এর আগেও বিভিন্ন কেসে দেখেছি। তার কারণ হচ্ছে এই রিস্কটা নেবার জন্য যে পরিমাণ সুরক্ষা নিরাপত্তা একজন বিচারপতির পাওয়ার কথা আমাদের সিস্টেমে লোয়ার কোর্টের একজন বিচারপতি সেটা পান না। তারই সঙ্গে অবশ্যই বলতে হয় যে শিয়ালদা কোর্টের এই বিচারপতি তিনি এই ধরনের কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন বা এরকম খুব আলাদা কিছু সাহসিকতার পরিচয় দিতে চেয়েছিলেন এমন কোনো ইঙ্গিতও কিন্তু পাওয়া যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বিচারপতি চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথাটা বলা হয়েছিল এই মামলায় যে শিয়ালদা কোর্ট লোয়ার কোর্টের বিচারপতি যদি মনে করেন তাহলে তিনি আবার নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারেন। কিন্তু শিয়ালদা কোর্টের বিচারপতি তিনি কিন্তু আলাদা করে এরকম কোনো নির্দেশ দেননি, হয়তো তিনি প্রয়োজনীয়তা মনে করেননি। এখন বিষয়টা হচ্ছে এই যে রিস্কটার কথা বলছি, এই রিস্কটা কে নিতে পারেন তাহলে? এতটা প্রেশার, তার সঙ্গে এতটা নিরাপত্তাহীনতা, সমস্ত কিছু মিলিয়ে এই মামলায় যেভাবে সবটা এগোচ্ছে সেখানে এই রিস্ক নিতে পারেন একমাত্র পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং তিনিও যদি মনে করেন যে তিনি এখান থেকে সরে দাঁড়াবেন, ইনসুলেট করবেন নিজেকে, কারণ এই গোটা বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ইমোশন প্রচন্ড হাই রান করছে এবং প্রচন্ড প্রেশার রয়েছে, তাহলে তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তিনি একা এই মামলাটা না শুনে আরো দুজন বিচারপতিকে সঙ্গে নিয়ে ডিভিশন বেঞ্চে মামলাটা শুনতে পারেন। অ্যান্ড প্রবাবলি দ্যাট ইজ ওয়্যার ইটস অল গোয়িং। হয়তো দুপক্ষের তরফ থেকেই কলকাতা হাইকোর্টেই এরপরে যাওয়া হবে। আজ নির্যাতিতার বাবা মা শিয়ালদা হাইকোর্টের এই রায় সামনে আসার পরে যদি এরপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, তাহলে প্রশ্নটা হলো তারা কি দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন? মানে কিভাবে তদন্ত তারা চাইবেন, কিভাবে করা হোক এবং কারা এই বিচারটা দেবেন, এটা একটা বড় প্রশ্ন। তার কারণ দেখুন, এটা শুনতে খুব ভালো লাগে যে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস হিসেবে আমরা কি চাইছি? নির্যাতিতার বাবা মা জাস্টিস হিসেবে কি চাইছেন? তাদের কাছে জাস্টিসের আইডিয়াটা কি? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা সাধারণত কি জানি যে একটা কোনো ঘটনা ঘটলে জাস্টিস কে দেবে? প্রথমে পুলিশ তার কাজ করবে, পুলিশ না করলে সিআইডি করবে, সিআইডি না করলে সিবিআই করবে, সিবিআই না করলে কলকাতা হাইকোর্ট করবে, হাইকোর্ট না করলে সুপ্রিম কোর্ট করবে। কিন্তু এখানে তো সবকটা ঘাট ঘোরা হয়ে গেছে, সবকটা প্রশাসনিক কাঠামো ছুঁয়ে আসার পর, এতগুলো কিছু সব জায়গায় চলে যাওয়ার পর যদি এইটা আউটকাম হয় এবং এই একটা ফলাফল যদি আমাদের সামনে উঠে আসে, তাহলে আর কি দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়া যাবে? এই কথাটা আমি কেন বলছি জানেন? এই কথাটা বলছি তার কারণ আজ এই যে রায়টা সামনে এসেছে, এই সিভিক ভলেন্টিয়ার যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই রায়টা সামনে আসার সঙ্গে সঙ্গে শাসক দলের তরফ থেকে কিন্তু চড়াও হওয়া শুরু হয়ে গেছে যে আমরা যা বলেছিলাম তার মানে সেটাই ঠিক হলো। আমরা বলেছিলাম এই লোকটাই করেছে, এই লোকটা একাই করেছে, এই লোকটাই সবকিছু, আমরা যেটা বলেছিলাম সেটাই ঠিক, অন্যরা মিথ্যে কথা বলেছিল, আমরা যা বলেছিলাম ঠিক, আমরা যা করেছিলাম ঠিক, আমরা যেটা করেছিলাম সেটাই নীতি, অন্যরা আমাদের সাথে যেটা করেছে সেটাই ছিল রাজনীতি। দেখুন, আদালতের বাইরে যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই চর্চা।
আদালতের ভেতরে যেটা হচ্ছে সেটা হলো বিচার। আদালতের বাইরে যে যে কথাই বলছেন, মানে ধরুন এই বিচার, এই যে রায়, এটা যাদের পছন্দ নয়, এর উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন, সেটা আপনি বিরোধী রাজনৈতিক দলের মুখদের বলতে পারেন, যারা খুব প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জড়িয়ে রয়েছেন, এই সমস্ত কথা বলছেন, কিংবা ধরুন এটা জুনিয়র চিকিৎসকরা হতে পারেন, কিংবা নির্যাতিতার বাবা মাও হতে পারেন। তারা যে কথাগুলো আদালতের বাইরে বলছেন সেটা কিন্তু শুধুই চর্চা। কিন্তু যতক্ষণ না এই কথাগুলো সিস্টেমের ভেতর, বিচার প্রক্রিয়ার ভেতর ঢুকছে, ততক্ষণ এগুলো নিয়ে কিছু করার নেই। তাহলে প্রশ্নটা এটাই যে এই কথাবার্তাগুলোকে বিচার প্রক্রিয়ার সেই সিস্টেমের ভেতরে ঢুকানোর জন্য তাহলে তাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? আন্দোলন হয়েই কি এই কথাগুলো থেকে যাবে? শুধুমাত্র চর্চা হয়েই থেকে যাবে? কারণ আন্দোলন কিন্তু আন্দোলনের পথেই চলবে, বিচার বিচারের পথে চলবে। যতক্ষণ না এই কথাগুলো বিচার প্রক্রিয়ার ভেতরে ঢুকছে, তার খুব একটা কোনো সারবত্তা কিন্তু দাঁড়াবে না। যেমন দেখুন, একটা কথা বারবার বলা হচ্ছে, একটা দাবি প্রথম থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে আরো লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। একমাত্র সঞ্জয় রায় নয়, এর সঙ্গে আরো লোকজন রয়েছেন। এবার এই কথা যে যত জোরে, যত চিৎকার করেই বলুন না কেন, যেভাবেই দাবি করুন না কেন, এটা শুধুই কথার কথা যতক্ষণ না বিচার প্রক্রিয়ার মধ্যে, আদালতে, এজলাসে এই কথাটা বলা হবে। এবং এই কথাটা কে বলতে পারবে? কার একমাত্র এখতিয়ার বা ক্ষমতা রয়েছে এটা বলার মতো? সেটা হলো সিবিআই, একটি তদন্তকারী সংস্থা। সিবিআই এর রোলটা যে কারণে এখানে অত্যন্ত পিভটাল, এবং সিবিআই এরই একমাত্র এই কথা বলার জায়গা রয়েছে। সিবিআই বললেই এটা গ্রহণযোগ্য হবে, তার কারণ তারা তো শুধু শুধু এই কথাটা গিয়ে আদালতে বলতে পারবে না, এর সঙ্গে তাদের প্রমাণ দেখাতে হবে। তার মানে এই তদন্ত করে প্রমাণ দিয়ে তাদেরকে এটা আদালতে বলতে হবে যে হ্যাঁ, এর সঙ্গে আরো লোকজন যুক্ত ছিল। এটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা কথার কথা হয়েই থেকে যাচ্ছে। এবং তারই সঙ্গে এখানে বলতে হয়, আমাদের দেশের যে আইন ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা রয়েছে, এখানে যদি সঞ্জয় রায়কে দেখা যায় যে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হলো, তাহলে তো হলো, কিন্তু যদি ফাঁসির সাজা শোনানো হয়, তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থায় আজ ফাঁসির সাজা শোনানো হলো আর কাল হয়ে গেল, বিষয়টা কিন্তু এভাবে একেবারেই যায় না। আপনারা দেখেছেন, ফাঁসির একটা নির্দেশ আসার পর সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বছরের পর বছর বিষয়টা ঝুলে থাকে। কখনো হিউম্যান রাইটস কমিশনের জন্য ঝুলে থাকে, কখনো লিগাল প্রসেসের মধ্যেই ঝুলে থাকে, কখনো পলিটিক্যাল রিজনে ঝুলে থাকে, কখনো হয়তো এই যুক্তিটা তুলে ধরা হবে যে সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে, এবং এটা বলেই বারবার বারবার এগিয়ে নিয়ে যাওয়া হবে জিনিসটা। কাজেই এটাও কিন্তু একটা বিরাট লম্বা প্রসেস। এক্ষুনি এটা বলা হয়েছে মানেই হয়ে যাবে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারটার এখানেই শেষ। এরপর যেটা করতে হবে সেটা কিন্তু নতুন করে এবং বিচার প্রক্রিয়ার ভেতর ঢুকে। দেখুন, মানুষের ব্যক্তিগত আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, ভরসা অনেক কিছু থাকতেই পারে, কিন্তু দিনের শেষে কথাটা কিন্তু নির্যাতিতার বাবা মাকে নিয়ে। তাঁরা লড়াই করছেন, তাঁরা বিচার চাইছেন, এবং এইখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে এতদিন ধরে যত বিরোধী মুখ, যারা এত আন্দোলন করেছেন, যারা বলেছেন আমরা আছি, আমরা জাস্টিস আনবো, আমরা ছিনিয়ে আনবো জাস্টিস, যতক্ষণ না পর্যন্ত জাস্টিস আসছে আমরা আন্দোলন করে যাব, আমরা আপনাদের পাশে আছি, তারা এই নির্যাতিতার বাবা মাকে জাস্টিস কি, কোন জাস্টিসটা তারা আনবেন, জাস্টিসের কোন পারসেপশনটা তারা নির্যাতিতার বাবা মাকে বুঝিয়েছেন, এবং সেটা কিভাবে আনা হবে সেই পথ কি বাতলে দিয়েছেন? এটা একটা বড় প্রশ্ন। তার কারণ আজ যে রায়টা বেরোলো, এটাকেই যদি তারা জাস্টিস বলে মনে করেছিলেন এবং এটাই যদি তারা নির্যাতিতার বাবা মাকে বুঝিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে আজ তারা অসন্তুষ্ট কেন? আর আজকে যেটা হলো সেটা যদি জাস্টিস না হয়ে থাকে, আজও যদি তারা বলেন যে যতক্ষণ না জাস্টিস আসছে আমরা এরপরেও আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব, তাহলে কোনটাকে তারা জাস্টিস বলে মনে করছেন? কোনটা সামনে আসলে তারা তাদের আন্দোলন বা লড়াইটা শেষ করবেন, বা কোন পয়েন্টটা পর্যন্ত তারা লড়াই করবেন? এইটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন। কারণ আজ নির্যাতিতার বাবা মার প্রত্যাশা এবং বাস্তব, এই দুটোর মধ্যে যদি ফারাক দেখা দিয়ে থাকে, তাহলে তার দায়টা কার উপরে গিয়ে বর্তায়? এই বিরোধী মুখ যারা আন্দোলন করেছেন, জুনিয়র চিকিৎসক, সিবিআই, প্রশাসন, সিস্টেম, বিচার ব্যবস্থা, কার ওপর? এবং দ্বিতীয় আরেকটা বড় প্রশ্ন যেটা এখানে উঠে আসে, সেটা হলো সিবিআই, যে কোনো তদন্তের ক্ষেত্রে আমরা মনে করি সিবিআই ইজ দ্য এন্ড গেম, যে পুলিশ পারেনি, সিবিআই এসেছে, সিবিআই পারবে। এখন সিবিআই তদন্তের মাধ্যমে যদি এই আউটকাম তুলে ধরে থাকে, প্রথমবারেই যদি তারা না পারে, তাহলে এরপর যদি আবার তদন্ত হয়, দ্বিতীয়বারে তারা কি এমন পারবে, কি এমন তুলে ধরবে যেটা তারা প্রথমবার পারেনি, দ্বিতীয়বারে তারা কি এমন করে নেবে? এইটাও কিন্তু ইকুয়ালি বড় একটা প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো উঠে আসে, তার কারণটা হচ্ছে
ওই বাবা মা তারা নিজের সন্তানকে হারিয়েছেন, নিজের মেয়েকে হারিয়েছেন। তাই এই জাস্টিসের ওপর যদি সব থেকে বেশি অধিকার কারুর থেকে থাকে, সেটা একমাত্র এই বাবা মার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।